আমরা দেখেছি বহু ক্ষেত্রে যে সরকারি পরিষেবার ক্ষেত্রেও অনেক সময় যারা খুব সমর্থ তারাও কিন্তু সরকারি পরিষেবা নিয়েছে বিনা শুল্কে, বিনা খরচায় তারা করেছে। এই ক্ষেত্রে কি আপনারা কোনো এরকম নির্দিষ্ট নিয়ম করবেন যে যাদের ধরুন সামর্থ্য রয়েছে তারা বেসরকারি, হয়তো সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে পারে? এই যে আপনি বলছেন, এই মূলত এটার প্যারামিটার কি হবে, মানে কারা পাবে এই সুবিধাটা? সরকারি পরিষেবা সবাই পায়, এর মধ্যে কোথাও জাত নেই, ধর্ম নেই, রং নেই, অর্থনৈতিক অবস্থান নেই, সেটা সবার জন্য। আমি আরেকটা উল্টো দিক দিয়ে বলবো, যদি খুব বড়লোক মানুষ সরকারি হাসপাতালে 4 চাকা গাড়ি চালিয়ে এসে তার পরিষেবা নেয়, তাকে দেখে কিন্তু যে মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষ যারা আছে, একটু উদ্বুদ্ধ হয় যে উনি যখন এই পরিষেবাটা নিচ্ছেন মানে পরিষেবাটা ভালো। একটা দিক থেকে দেখুন ওটা খারাপ লাগছে, মনে হচ্ছে যে যার বেসরকারি জায়গায় যাওয়ার ছিল সামর্থ্য, সে এখানে কেন গরিবদের পরিষেবাটা খেয়ে নিচ্ছে, এটা আমাদের মাথায় করে। কিন্তু আমরা গেলাসে জল রাখলে বলি যে অর্ধেক খালি আপনারা বলতে পারেন, আমি অর্ধেক ভর্তিও দেখতে পারি। তো সেই দিক থেকে দেখতে বলবো যে বড়লোক মানুষ গাড়ি চালিয়ে ঢুকছে, তার যদি স্ত্রী বা ছেলের চিকিৎসা সরকারি হাসপাতাল নেয়, গরিব মানুষের দেখে ভাববে যে এও যখন নিচ্ছে, এ তো নিশ্চয়ই পড়াশুনো করা লোক, পয়সাওয়ালা লোক, সবাই যায়, যেখানে খুশি যাওয়ার ইচ্ছে, সে যখন নিচ্ছে চিকিৎসাটা ভালো। এটা আমাদের নাক ঘুরিয়ে বিজ্ঞাপনই বলতে পারেন। আরেকটা বিষয় একটু জানবো যে এই যে জেলাগুলোর যে বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো আছে সেগুলোরও অবস্থা তথৈবচ হয়ে আছে, এবং যে এই যে আমরা স্বাস্থ্য দপ্তরে বলি, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন জায়গায় প্রায় ঘুঘুর ভাষার মতোই বিভিন্ন রকম দুর্নীতিমূলক, যারা গত সরকারে ছিল তারা তো এখনো রয়েছে, সেটা আপনারা মনিটরিং করবে কি করে, এবং সেটাকে কি আপনারা ঢেলে সাজাবেন আবার? হ্যাঁ, আমাদের এগুলোকে শোধন করে নিতে হবে। যারা যারা আগে ছিল, এখন কারাগারের নাম পাল্টে গেছে না, জেল তো আর বলা হয় না, এখন সংশোধনাগার বলা হয়। হ্যাঁ, তারা আমাদের বলি যে কারেকশনাল সেন্টার। তো সেরকমই আমরা তো, আমাদের যেসব আধিকারিকরা ছিল কাজকর্ম করতেন না, ইনফ্যাক্ট এখানে নাম লাখিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি ভবনে গিয়ে বসে থাকতেন, তাদেরকে সতর্ক করা। এখন তো আর কোথাও যাবার ভবন নেই, এখানকার তৃণমূল ভবন যেটা আছে তার মালিকও তো নোটিশ পাঠিয়ে দিয়েছে যে ভাড়া দেয় না, এই দেয় না, উঠে যান। আর তৃণমূল ভবন কালীঘাটে আর দুটো ছোট ছোট বাড়ি আছে, এটা কালীঘাটে একটা বিরাট প্রাসাদ আছে হরিশ চ্যাটার্জিতে, সেটাই মনে হয় ভবন। সেখানে গেলেও এখন আপনি ডিম খেতে হবে, খাবার না, পিঠে মুখে টমেটো মারবে। তো সেখানে বলি আমাদের যে আধিকারিকরা তৃণমূলপন্থী ছিলেন, তারা তৃণমূলের বেশ পোশাক ছাড়ুন এবং হৃদয় থেকেও তৃণমূলকে সরান। আপনারা দেখেছেন কি বেহাল অবস্থা করেছেন, বঞ্চনা এবং আমাদের এখানে নাগরিকদের বঞ্চিত করা, এগুলো তো তৃণমূলের একটা পতাকা ধরে নিতে পারেন। সেগুলোর থেকে ফিরে আসুক, ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিককে বাঁচতে দিন। আমাদের পরিবর্তনের যে হাওয়া এবং ঢেউ, তার সঙ্গে থাকুন এবং ঢেউটাকে আরও অগ্রসর, আরও ফুলিয়ে ফেঁপিয়ে উঠুন। আমরা জানি যে এই যে আরজিকর বা বাকি যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে বিভিন্ন রকম যারা পদে রয়েছেন, সেখান থেকে আমরা জানি দুর্নীতি নানান রকম, সেখানে এমন এমন বিষয় উঠে এসছে, এবং সেখানে আরজিকর কাণ্ডের তো আলাদা করে ফাইল খোলা হচ্ছে, সেটা তো একদম অন্য বিষয়। কিন্তু আপনি প্রথমেই কি যেহেতু আপনি নিজেও ডাক্তারবাবু, আপনি জানেন যে কোথায় কোথায় কি কি বিষয়গুলো হতে পারে, সেখানে দাঁড়িয়ে আপনি প্রথমেই কি ডিসিশন নিচ্ছেন বা কিভাবে এই পুরো দপ্তরগুলোকে ঠিক করে সাজাবেন? অভয়াকাণ্ডের ব্যাপারটা বলি, আমরা গতকালই যা যা অভয়াকাণ্ডের সঙ্গে লিঙ্কড ফাইল ছিল চেয়ে পাঠিয়েছি, আজকালকের মধ্যেই এসে পড়বে। প্রচুর ফাইল সিআইডি দপ্তর নিয়ে গেছে, কেন মাননীয় মুখ্যমন্ত্রী আগেই, আমি দপ্তরের দায়িত্ব নেওয়ার আগেই কিন্তু উনি এই কাজটি করে ফেলেছেন। অভয়াকাণ্ডের যা যা ফাইল ছিল উনি সিআইডিকে টেক আপ করেছেন। যদি কিছু পড়ে থাকে আমি সেগুলো নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেবো। গৃহমন্ত্রী উনি, সুতরাং উনি আইনমন্ত্রী, সুতরাং উনি এটা দেখবেন। আর বাকি যে দফতরগুলো আছে, যে ডিপার্টমেন্ট আছে, অনেক শাখা প্রশাখা আছে, যতটা পারা যায় যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে, করবো।